জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে শেখ হাসিনা ফেরার খবরে ঢাকায় কূটনৈতিক তোলপাড়, নির্বাচন সংকট আর প্রত্যাবর্তনের গুঞ্জনে উত্তাল পুরো রাজনীতি। এ নিয়ে থাকবে আমাদের একটি বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। এবারে জানিয়ে দিব হাদি হত্যার নির্দেশদাতার অবস্থান জানা গেল। সব শেষে জানিয়ে দিব কোনো বাপের বেটা নাই, আমাকে থামাতে পারে হুঁশিয়ারি বিএনপি নেত্রী রুমিন ফারহানার। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। শেখ হাসিনা ফেরার খবরে ঢাকায় কূটনৈতিক তোলপাড়, নির্বাচন সংকট আর প্রত্যাবর্তনের গুঞ্জনে উত্তাল রাজনীতি। শেখ হাসিনার দেশে ফেরার খবরে হঠাৎ করেই বদলে যেতে শুরু করেছে বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক আবহ। ঢাকায় চলমান নির্বাচনী সংকটের মধ্যেই এই গুঞ্জন নতুন করে আলোড়ন তুলছে দেশি বিদেশি মহলে। কারণ শেখ হাসিনা শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি বিগত ১.৫ দশকের রাষ্ট্র ক্ষমতার প্রতীক, আঞ্চলিক ভূ রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং আন্তর্জাতিক শক্তিগুলোর কাছে পরিচিত একটি মুখ, যার ফলে প্রত্যাবর্তনের সম্ভাবনা মানেই শুধু অভ্যন্তরীণ রাজনীতি নয়, বরং কূটনৈতিক হিসাব নিকাশের বড় ধরনের পুনর্বিন্যাস। বর্তমান বাস্তবতায় অন্তর্বর্তী সরকারের অধীনে ঘোষিত নির্বাচনের তফসিল নিয়ে যেমন দেশের ভেতরে আস্থা সংকট তৈরি হয়েছে, তেমনি বিদেশে অংশীদারদের মধ্যেও দেখা দিয়েছে গভীর অনিশ্চয়তা। নির্বাচনকে ঘিরে অন্তর্ভুক্তিমূলক লেভেল প্লেইং ফিল্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটার উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে বারবার। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার সম্ভাব্য ফেরাকে কেউ দেখছেন একটি রাজনৈতিক সমাধানের ইঙ্গিত হিসেবে, আবার কেউ বলছেন এটি সংকটকে আরও ঘনীভূত করতে পারে, কারণ তার অনুপস্থিতিতেই যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে সেটি পূরণ করতে গিয়ে রাষ্ট্রযন্ত্র এখন নানা দিক থেকে চাপে পড়ছে। দিল্লি থেকে ওয়াশিংটন, ব্রাসেলস থেকে বেইজিং, সবখানেই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে ভারত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ শেখ হাসিনার শাসনামলে নিরাপত্তা সহযোগিতা, সীমান্ত স্থিতিশীলতা, ট্রানজিট বিদ্যুৎ ও বাণিজ্যিক সুবিধার যে কাঠামো গড়ে উঠেছিল তার ধারাবাহিকতা নিয়ে দিল্লির উদ্বেগ এখন আর গোপন নেই। একইভাবে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের অবস্থানও কঠোর থেকে সতর্ক পর্যায়ে পৌঁছেছে। তারা স্পষ্ট করে জানাচ্ছে বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া তারা আর আগের মতো রাজনৈতিক সমর্থন দিতে আগ্রহী নয়। এই অবস্থায় শেখ হাসিনার দেশে ফেরার খবর কূটনৈতিকদের কাছে একটি বড় প্রশ্ন ছুড়ে দিচ্ছে। তিনি কি আবার সরাসরি ক্ষমতায় ফেরার পথ তৈরি করছেন, নাকি রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে নির্বাচনকে গ্রহণযোগ্য করতে একটি ভূমিকা রাখতে যাচ্ছেন? কারণ বাস্তবতা হলো আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশের নির্বাচন আন্তর্জাতিকভাবে টেকসই হবে কিনা তা নিয়ে বড় ধরনের সন্দেহ রয়েছে। যদিও দলটি প্রকাশ্যে তফসিল প্রত্যাখ্যান করছে, তবু নির্বাচনী প্রক্রিয়ার বাইরে থাকার ঘোষণাও দেয়নি, যার ফলে এটি একটি কৌশলগত অবস্থান বলেই মনে করছেন বিশ্লেষকেরা। এদিকে নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষক সংকটে পড়ে যে সিদ্ধান্ত নিয়েছে, আবাসন ও খাবারের ব্যয়ভার বহনের ঘোষণা, তা পরিস্থিতিকে আরও জটিল করছে। কারণ আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণের নীতিমালায় এই ধরনের সুবিধা গ্রহণকে স্বার্থের সংঘাত হিসেবে দেখা হয়, যার ফলে ইইউ, কমনওয়েলথ ও আইআরআইয়ের মতো সংস্থাগুলো শেষ পর্যন্ত কতটা সক্রিয় ভূমিকা নেবে তা এখনও অনিশ্চিত। এই অনিশ্চয়তার মাঝেই শেখ হাসিনার ফেরার খবর যেন ঢাকার নতুন করে কূটনৈতিক তোলপাড় শুরু করছে। বিভিন্ন দূতাবাসের নীরব আলোচনা চলছে। প্রশ্ন একটাই, বাংলাদেশ কোন পথে যাচ্ছে? একটি নিয়ন্ত্রিত নির্বাচন নাকি রাজনৈতিক পুনর্বিন্যাসের মাধ্যমে নতুন সমঝোতা? এর সঙ্গে আবার যুক্ত হয়েছে ২০২৬ সালে মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গাপানি চুক্তির বিষয়টি। কারণ শেখ হাসিনার আমলেই ভারতের সঙ্গে এই চুক্তি কার্যকরভাবে পরিচালিত হয়েছে এবং সেই রাজনৈতিক আস্থার অভাবে ভবিষ্যতে কী হবে তা নিয়ে উদ্বেগ বাড়ছে। নতুন বাস্তবতায় দিল্লি স্পষ্ট বার্তা দিতে চায়, আস্থা ও নিরাপত্তা সহযোগিতা ছাড়া বড় কোনো কূটনৈতিক ছাড় কাঠামোর ভাঙন হিসেবে দেখা হচ্ছে। দেশের ভেতরেও সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহ কমে যাওয়া, সহিংসতার আশঙ্কা এবং ভোটের ফল আগেই নির্ধারিত, এই ধারণা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলছে। এমন সময়ে শেখ হাসিনা ফেরার গুঞ্জন অনেকের কাছে আশার আলো, আবার অনেকের কাছে শঙ্কার কারণ তার প্রত্যাবর্তন মানে রাজনৈতিক মেরুকরণ আরও তীব্র হবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। হাদি হত্যার নির্দেশদাতার অবস্থান জানা গেল।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যার মামলার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম ঢাকা দিয়ে আসেন কলকাতাতে। এ অনুসন্ধানে জানা যায় হাদী হত্যার মূল পরিকল্পনাকারী বাপ্পি কলকাতার রাজারহাট ওয়েস্ট বেরাবেরি মেঠোপাড়া এলাকার ঝনঝন গলির 4 তলা একটি বিল্ডিংয়ের প্রথম তলার A3 ফ্ল্যাটে আত্মগোপনে রয়েছেন। সেখানে তার সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের প্রায় 4 থেকে 5 জন কর্মী। স্থানীয় সূত্রে জানা যায় কলকাতার এই এলাকায় পুলিশ পরিচয় দিয়ে আত্মগোপনে রয়েছেন বাপ্পি। প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে এই ঠিকানায় অবস্থান করছেন তিনি। যদিও এই ঠিকানায় সরেজমিনে পৌঁছালে ঢাকা দেয় তাজুল। এদিকে তার সঙ্গে ওই ফ্ল্যাট শেয়ার করা দলীয় কর্মী শেরেবাংলা থানা এলাকার যুবলীগ নেতা শফিক বলেন, তাজুল এই মুহূর্তে ফ্ল্যাটে নেই, আপনি নম্বর দিয়ে যান, তাকে ফোন করতে বলবো। আমাদের বিরুদ্ধে হাদী হত্যা মামলার কোনো রকম মামলা নেই। বাপ্পি ভাইয়ের বিরুদ্ধে আছে, তবে সেটা মিথ্যে মামলা। সম্প্রতি ফয়সাল করিমের 2টি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ভিডিওর মাধ্যমে ফয়সাল দাবি করেন বর্তমানে তিনি দুবাইয়ে অবস্থান করছেন। ফয়সালের ভিডিওগুলো সত্য নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি তা নিয়েও বিভ্রান্তি দেখা দেয়। ফয়সাল আসলেও দুবাই অবস্থান করছেন কিনা তা নিয়েও জনমনে প্রশ্ন ওঠে। এ বিষয়ে ডিবি প্রধানকে প্রশ্ন করলে তিনি বলেন, ভিডিও বার্তাটি সঠিক, তবে তার অবস্থান দুবাই নয়। আমরা তদন্ত পেয়েছি, তিনি ভারতে আছেন। হাদী হত্যাকাণ্ডে এখন পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে ডিবি প্রধান বলেন, আমরা 17 জনের নামে চার্জশিট দিয়েছি। এর মধ্যে 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 5 জন পলাতক। তারা হলেন হাদীকে গুলি করা ফয়সাল করিম মাসুদ, মোটরসাইকেলের চালক আলমগীর শেখ, তাদের পালাতে সহায়তা করা মানব পাচারকারী ফিলিপ সিনাল, হত্যার নির্দেশদাতা তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি ও ফয়সালের বোন জেসমিন। কোনো বাপের বেটা নেই, আমাকে থামাতে পারবে বলছে বিএনপি নেত্রী রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, 5 বছর যদি চোখ রাঙাই হাসিনার কাছ থেকে চলে আসতে পারি, আর কোনো বাপের বেটা নাই যে আমারে থামাইতে পারে। মঙ্গলবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগা ইউনিয়নের কুচনি বাড্ডা গ্রামে নির্বাচনী গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি। রুমিন ফারহানা বলেন, এ আসনে প্রার্থী ভাড়া করতে হইল, এখন শুনতে হয় ধানেই নাকি খেজুর গাছ। ক্ষমতায় গেলেই চাঁদাবাজি ধান্দাবাজি কইরা 2 মাসে 200 কোটি টাকা কামাইয়ে ফেলতে হবে। এটা তো ঠিক নয়। আরেকজনের ব্যবসা দখল, বালু উঠানো, মাটি ভরাট, এগুলো ঠিক না। তিনি আরও বলেন, আমি আগেই বলে আসছি, চাঁদাবাজি, জমি দখল, মামলা বাণিজ্য বন্ধ করেন। আমি যতদিন বেঁচে আছি এ সত্য কথা বলতেই থাকব। যে অন্যায় করবে তার বিরুদ্ধে বলবো। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এ আসনে বিএনপির জোটের প্রার্থী হিসেবে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ আসনে লড়ছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গত 30 ডিসেম্বর জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদসহ বিভিন্ন পদ থেকে রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়েছে।